আজকে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি। সিকিউরিটি বলতে আমাদের এক হচ্ছে বেসিক হচ্ছে কম্পিউটারকে সিকিউর করা। সেকেন্ড ইস্যু হচ্ছে যে নেটওয়ার্কে আমরা যেটা করি সেটা হচ্ছে কমিউনিকেশন করি আর কি। তো সেই কমিউনিকেশনের যে গেটওয়েগুলি, পাথগুলি, প্রসেসগুলি, এইগুলিকেও সিকিউর করা। মানে একটি স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার সাধারণভাবে কি হয় যে নেটওয়ার্কের সাথে যখন কানেক্টেড হয় তখনই এই সিকিউরিটি ইস্যুগুলি আমাদের সামনে চলে আসে। তো সেইটারই বিভিন্ন অ্যাসপেক্টে কিছু টার্মস নিয়ে আলোচনা করা হবে। ফার্স্টে আমরা যদি একটু ডিফাইন করি যে নেটওয়ার্ক সিকিউরিটি কি বা কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি কি, সেক্ষেত্রে আমরা বলি যে নেটওয়ার্ক সিকিউরিটি encompasses all the practices, tools and technologies designed to protect the integrity, confidentiality and the availability of information transmitted across the network. যেটা বলছিলাম আমরা যে এখানকার ইন্টিগ্রিটি মানে স্বতন্ত্রতা বজায় রাখা, and confidentiality আমার ডেটার কনফিডেন্সিয়ালিটি যেন ঠিক থাকে, যে কোনো ধরনের ডেটা হতে পারে যেটা আমরা নেটওয়ার্কের মধ্যে আদান প্রদান করি, and availability of information transmitted across the network, and it involves defending the network infrastructure from unauthorized access, misuse, malfunction, modification, destruction or improper disclosure. এই বিষয়গুলি হচ্ছে নিয়ে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির কনসেপ্টটা। তো গোলসের মধ্যে আমি এখানে কিছু পয়েন্টস আকারে দিয়েছি, যেটার মধ্যে ক্লাস নোটটা এখন আপলোড করিনি, আপলোড করে দেব। তো এটার যে মেন গোলসগুলি আছে সেটা হচ্ছে যে যেগুলো আমরা বলছিলাম যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, অথেন্টিকেশন, এই টাইপের বিষয়গুলিকে নিয়ে আবার একটু করে সংক্ষিপ্ত আমরা ডিসকাশন করেছি যে কিভাবে এটাকে আমরা দিতে পারি আর কি। কনফিডেন্সিয়ালিটির মধ্যে আমরা বলছি যে ensures that sensitive information is only accessible to those authorized to view it. For example, encryption methods are used to protect data from being encrypted and understood by unauthorized parties. কনফিডেন্সিয়ালিটিটা যেন বজায় থাকে সেই ইস্যুটাকে হচ্ছে ফার্স্ট গোল। ওয়ারশার্টটা ইউজ করা হয় হচ্ছে আমাদের নেটওয়ার্কের মনিটরিং করার জন্য, মানে কি কি টাইপের ডেটা যাচ্ছে যদি তোমরা দেখতে চাও এখানে আমার কাছে ওয়ারশার্ট ইনস্টল করা আছে। যে কোনো একটা নেটওয়ার্কের কি কি ডেটা আদান প্রদান হচ্ছে, কোন কোন প্রোটোকল দিয়ে পাস হচ্ছে, সেইগুলি এনশিওর করে। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে আর এই বারবার ইয়েস দেওয়া লাগবে না। ফার্স্ট টাইমেই ওয়ারশার্টকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করতে হবে। আমি তো ডাইরেক্ট ক্লিক করে দিছি, আর দুই একবার আসবে। ওয়ারশার্ট আমরা ইউজ করছি না, ঠিক আছে। ওয়ারশার্ট হচ্ছে ওয়ারশার্টটা যেহেতু কথা তুললে আমি একটু দেখাই। ওয়ারশার্ট অ্যাপটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। দেন একটু এখানে আমাদের কি কি কানেকশন আছে সেইগুলিকে দেখাবে এবং এই যে যেটা যে যাচ্ছে কোনগুলি অ্যাক্টিভ আছে, অল দিস কানেকশনস, এই কানেকশনগুলি পাচ্ছে আমার এখানে, বাট এর ভিতরে অ্যাক্টিভ কানেকশন দেখাচ্ছে এই কয়টা যেগুলিতে যে আগাচ্ছে। এর মধ্যে থেকে আমরা এখন ইউজ করছি কি ওয়াইফাইটা ইউজ করছি, আমরা ভিএম ওয়্যার ইউজ করছি না, বা অ্যাডাপ্টার ফর গ্রুপ ট্রাফিক এটা ইউজ করছি না, এটা ইউজ করছি যেহেতু ওয়াইফাই, তো ওয়াইফাই ডাবল ক্লিক করলে আমাদের এখানে ডিটেলস আসছে কি কি পজ করে দিই।
টাইম, কোন টাইমে কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে যাচ্ছে, কোন প্রোটোকল ইউজ হচ্ছে, তার লেন্থ কি এবং ইনফরমেশন কি, এগুলি আসতেছে। এখন আমার এখান থেকে আমি কিন্তু খুব একটা সেন্ড রিসিভ করছি না, তারপরেও কিন্তু কন্টিনিউয়াস এটি স্টপ করে রাখা আছে, দেখে এটা প্লে করলে আবার আবার নেক্সটে চালু হবে। তো প্রত্যেকটারই ডিটেলস আছে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে সার্চও দিতে পারি, যে মনে করি যে আমরা ইউডিপি প্রোটোকল দিয়ে কি কি যাচ্ছে, আমরা সার্চ করে দেখি ইউডিপি। যে আপনি কি সিরিজ করতেছেন না, ডেটাটা কি আলাদা হচ্ছে অটোমেটিক, যেটা মানে কন্টিনিউয়াস হচ্ছে কি, এখানে তো একটা অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে সে কি করছে, কিছু ডেটা আদান প্রদান অলওয়েজ কন্টিনিউয়াস করতে থাকে, হিট করতেই থাকে। যদি নেটওয়ার্ক না থাকে তাহলে তো করবে না, নেটওয়ার্ক না থাকলে তো করবে না, নেটওয়ার্ক না থাকলে তো এই আদান প্রদানটা দেখতে পাবো না। প্রত্যেকটারই এরকমই আছে। মনে করো যে এইটার যদি ডিটেলস দেখতে চাই, এইটার ডিটেলস ইনফরমেশন এবং এইটার হেক্সা কোড এইগুলি আসে, হেক্সা কোডের এই পাশে এই অংশটা আর এই অংশটা সিমিলার আর কি। এটা হচ্ছে হেক্সা কোডে আসছে আর এটা হচ্ছে আমাদের নরমাল কোডে আসছে। এখান থেকে আসলে আরো অ্যাডভান্স স্টাডি করলে ব্যাপারটা বোঝা যাবে যে প্রত্যেকটা পয়েন্টে আমার যে এখান থেকে যে আবার যদি ডেটাটাকে চালু করে দিই, কন্টিনিউয়াস আমরা দেখতে পাবো যে এখান থেকে ডেটা আদান প্রদান যে হচ্ছে তার ডিটেইলসটা এখানে আছে। যে এসিকে মানে হচ্ছে অ্যাকনলেজ, এসওয়াইএন হচ্ছে সিঙ্ক, সিঙ্ক এবং অ্যাকনলেজ এই দুটো কন্টিনিউয়াস হতে থাকে। তার মানে আমরা যখন এইটার সাথে তো আমি তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি, তো নেটওয়ার্কের সাথে যেমন মোবাইল টাওয়ারের সাথে আমার মোবাইলটা, আমি কথা বলছি না, মোবাইলটা পকেটে আছে, কিছুই করছি না, কোনো অ্যাপও চালাচ্ছি না, কিন্তু ওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু টাওয়ারের সাথে সে প্রতি কয়েক সেকেন্ড পর পরই কমিউনিকেট করছে, অটোমেটিক কমিউনিকেট করে। তো ওই যে কমিউনিকেট করছে, তাহলে অ্যাকনলেজ সিঙ্ক হচ্ছে এবং অ্যাকনলেজ হচ্ছে, সিঙ্ক হচ্ছে অ্যাকনলেজ হচ্ছে, ওই ডেটাগুলিকে এখানে ডিটেলস আসে। তো এটা নিয়ে তোমরা যদি একটু হচ্ছে দেখো, এবং এই যে এখানে ডিটেলসগুলিও সব আসে, যে আমি যেটা সিলেক্ট করেছিলাম ওইটার মধ্যে কয়টা ফ্রেম আছে, কত বাইট যাচ্ছে, এই বিষয়গুলি আসে। তারপরে ইথারনেটে প্রোটোকলে আসে, মানে 5টা আলাদা আলাদা এগুলি আবার ডিটেলস আসে এখানে সব। প্রত্যেকটা যদি ক্লিক করি, মনে করো যে আমি ইথারনেট লাইনের মধ্যে কি ছিল তার ডেসক্রিপশন আসছে, আমি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 মানে আইপি ভার্সন 4 ইউজ করছি, তার কি কি ডিটেলস আছে সেই ডিটেলসগুলি এখানে শুধু মনিটরিং এর জন্য ইউজ করা হয়, শুধু মনিটরিং এর জন্য। এখান থেকে আমরা মনিটরিং করতে পারি যে আমার ডেটা কোথায় যাচ্ছে, কোথা থেকে ডেটা আমার কাছে আসছে, সেইগুলিকে ডিটেলস মনিটরিং করা যায় এবং যে সাপোর্ট সহ ডিটেলস আসে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের তো ল্যাবে যদি দেখতে চাও, ল্যাবের মধ্যে এটার উপরে অনেক হচ্ছে আছে আর কি, ওই যে কি যেন বলে প্রসেসগুলিকে দেখানোর জন্য বেশ কিছু ভিডিওসও আছে। তো আমরা এই উপরে টুলসগুলিকে ইউজ করে, এখান থেকে কিছু মেনুস আছে, এইগুলিকে ইউজ করে নিজেরাই একটু ই করে দেখতে পারি, তো হচ্ছে অপারেট করে দেখতে পারি। সিমিলার টাইপের আরো কিছু টুলস বা সফটওয়্যার যেটাই বলি আছে, বাট ওয়ার্কশপটা মোটামুটি পপুলার আর কি এই টাইপের কাজের জন্য। এটা কোনো কিছু আমাকে এখান থেকে চেঞ্জ করব না, বা এটা থেকে আমি কোনো ডিস্ট্রিবিউটও করব না, জাস্ট ভিউ করব, মনিটরিং করব কোন কোন প্রোটোকল দিয়ে কি কি ডেটা যাচ্ছে, সেই ডেটাগুলি কোন কোন ওয়েবসাইট থেকে কোন কোন আইপি মানে সোর্স থেকে দেখা, সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে সেই আইপিগুলি সহ আমাদেরকে দেখায়। এবং যখন ইটস রিয়েল আইপি, যে এই টাইপের যখন রিয়েল আইপি হয় তখন রিয়েল আইপিগুলিকেও আমরা সার্চ দিয়ে দেখতে পারি যে এই রিয়েল আইপিটা আসলে কি, এটার ব্যাকগ্রাউন্ডের ডোমেইন কি। এটা আজকে আলোচনার বিষয় না, জাস্ট একটু দেখালাম আর কি। সো আমাদের এই যে গোলস এর মধ্যে ছিলাম, নেটওয়ার্ক সিকিউরিটির যে গোলসগুলি, তার মধ্যে ফার্স্ট ওয়ান ছিল যে কনফিডেন্সিয়ালিটি থাকে যেন এটা, সেকেন্ড ওয়ান হচ্ছে যে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে স্বতন্ত্রতা যেন বজায় থাকে। It guarantees that the information has not been altered during the transmission. ট্রান্সমিশনের সময় আমার ফাইল বা ডেটাটা যেন অল্টার না হয়ে যায় সেই বিষয়টা থাকে, খেয়াল রাখতে হয়। এবং ইন্টিগ্রিটি ইজ অফেন এনশিওর থ্রু ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে
নেটওয়ার্ক সিকিউরিটির একটা কনসেপ্ট, যেটার মাধ্যমে কি করা হয়, ডেটাগুলিকে এনক্রিপ্ট করা হয়, যেটাকে নর্মাল টেক্সট থেকে সাইফার টেক্সট হয়ে যায়, সাইফার টেক্সট হয়ে যায়, এবং ওই সাইফার টেক্সটটাই আমাদের যখন আবার হচ্ছে রিসিভার এন্ডে পৌঁছে তখন ওইটা আবার ডিক্রিপ্ট হয়ে যায়, ডিক্রিপ্ট হয়ে সাইফার টেক্সটটা আবার নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন হুইচ ক্রিয়েট দ্য ইউনিক হ্যাশ ফর দ্য ডেটা। Any change in the data result in different hash. Any change in the data result in different hash value. তারপরে অ্যাভেলেবিলিটির মধ্যে আছে যে এনশিওর দ্য নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড রিসোর্সেস আর অ্যাভেলেবল। এখানে আসলে খুব সংক্ষিপ্ত আছে, আমরা যদি আরো ডিটেলস নিয়ে দেখতে চাই, আমাদের যে একটা টেক্সট বুক আমি কি করতাম দেখাতাম, ওটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্রোচ, একটা টেক্সট বুক আছে, টেক্সট বুকটা আপলোড করা আছে তোমাদের সাথে, বইটা খুবই ভালো। আমরা যারা একটু ভালো মতো কনসেপ্টটা বুঝতে চাই, আমরা ওই ন্যাশনাল টেক্সট বুকে কিন্তু বিকল্প নেই, যতই ক্লাস হবে এগুলি খুব সংক্ষিপ্ত আকারে জাস্ট পয়েন্টগুলিকে একটু ডিসকাস করা, যাতে আমরা অল্প সময়ের মধ্যে ব্যাপারগুলিকে ডিসকাস করতে পারি। কিন্তু আমরা যদি কোনো একটা টপিকের উপরে মোর জানতে চাই, যেমন তোমার আগ্রহ আছে যে ক্রিপ্টোগ্রাফি কি, আমি বিষয়টা খুব ভালো করে বুঝতে চাই, তাহলে তোমাকে ক্রিপ্টোগ্রাফি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটাকে একটু থরো করতে হবে, গোথ্রো করলে বা একটু থরো স্টাডি করলে আমরা সেগুলিকে ভালো বুঝতে পারবো। আচ্ছা, বইটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আপলোড করে দেবো তোমাদের সাথে। অ্যাভেলেবিলিটির মধ্যে বলছে যে ensures that network services and resources are available to the user when needed. This involves protecting against attack of denial of service. Denial of service কে সংক্ষেপে DOS বলা হয়। আর একটা টার্ম আছে DDoS। DDoS থেকে distributed denial of service. Distributed denial of service হচ্ছে কি, যে হঠাৎ করে ডেটা ফ্লাড মতো হয়ে যায়, যে কন্টিনিউয়াস হিট করতে হবে। মনে করো যে আমার ওয়েবসাইটটাকে হ্যাক করবে কেউ, তাহলে হ্যাক করলে কি হচ্ছে, কন্টিনিউয়াস ওই ফাস্ট করবে কি, ওই ওয়েবসাইটটাকে বিজি করে দিতে হবে। বিজি করে দেওয়া মানে হচ্ছে অনেকগুলি থেকে ডিভাইস থেকে ওইখানে হিট করাবে ফেকলি। আর এটা হচ্ছে একটা সোর্স থেকে অনেকগুলি করছে, অ্যাটাক করছে। আর ডিস্ট্রিবিউটেড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে ওই সেম অ্যাটাকটাকে যখন করা হয়, তখন এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, মানে ওটাকে বিভক্ত হয়ে যাচ্ছে, অনেক জায়গা থেকে বিভক্ত হয়ে সেই অ্যাটাকটা করছে কোনো একটা সাইটের উপর বা কোনো একটা সফটওয়্যারের উপরে। যেহেতু এখন ডাইনামিক ওয়েবসাইট অনেক মানে সফটওয়্যারটাই ডাইনামিক ওয়েবসাইট, যেমন আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট না, ওটা একটা সফটওয়্যার। ডাইনামিক সফটওয়্যার দেখে আমরা হচ্ছে ওটাকে ওয়েবসাইটের আকারে আমরা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। The tenure of service that can render a network or its services unavailable, মানে ওই সার্ভিস যা দিচ্ছিল সেই সার্ভিসটাকে আনঅ্যাভেলেবল করে ফেলে, মানে এত বিজি হয়ে যায় যে সে তখন মানে কি হয়, আমার ক্যাপাসিটি হচ্ছে যে আমি এট এ টাইম 1000 বা 10,000 ইউজারকে সাপোর্ট দিতে পারবো। তো আমার যদি অ্যাটাকাররাই একসাথে 20,000 হচ্ছে এরকম লক দিয়ে দেয়, তাহলে তো ওই একাই পুরোটাকে বিজি করে রাখলো এবং সিস্টেমটা হ্যাং হয়ে গেল, আদার ইউজার্সরা সুযোগই পাচ্ছে না। প্রোটেকশনের জন্য ওই যে সিকিউরিটি টুলসগুলি ইউজ করা হয়। সিকিউরিটি টুলসের মধ্যে আমাদের বিভিন্ন রকম যে অ্যান্টিভাইরাসগুলি আছে, ফায়ারওয়াল আছে, সেটা কি করে আইডেন্টিফাই করে যে এত হিট কেন আসতেছে, কোথা থেকে আসছে, একসাথে এত হিট কিভাবে হচ্ছে। এইটা বিভিন্ন সোর্স থেকে আলাদা আলাদা আইপি থেকে যদি আসে সেটা একরকম, বাট সিমিলার আইপি থেকে, সিমিলার রেঞ্জের আইপি থেকে যখন হয় তখন ওইটা হচ্ছে অ্যান্টিভাইরাসগুলির মধ্যে তো এইভাবে ডেভেলপ করা থাকে যে মানে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে সে ধরতে পারে যে এটা আসলে মানে ওখানে সবকিছুই অ্যালগোরিদম সেট করা আছে, যে তার মধ্যে বুঝতে পারে যে এটা আসলে রিয়েল নট ফেক। ঠিক আছে, ফায়ারওয়াল তো আছে, ফায়ারওয়াল দুই রকমের হয়। একটা হচ্ছে আমাদের এই যে ডিসকাশনের মধ্যে পরে ফায়ারওয়াল আছে, যে থ্রেডস এর কথা বলছিলাম, থ্রেডস আছে নিচে 2 নম্বর পয়েন্টে আমরা থ্রেডস, তারপরে ফায়ারওয়াল, এই সব কিছুই আমরা দেখবো আর কি। সিকিউরিটির মধ্যে এই বিষয়গুলি চলে আসছে। আচ্ছা, এরপর অথেন্টিকেশনে বলছিলাম যে ভেরিফাইজ দ্য আইডেন্টিটি অফ দ্য ইউজার
অথেন্টিকেট করবে, ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য ইউজার, ডিভাইস অর সিস্টেম, মানে কোন ইউজার থেকে আসছে এবং কোন ডিভাইস থেকে আসছে সেটাকে আইডেন্টিফাই করবে। ফর এক্সাম্পল, when you log into your bank account, the system checks your username and password to ensure that who you are, who you claim to be, মানে আমি যে অথরাইজড বা অথেন্টিকেট পারসন বা ইউজার, সেটার জন্য আমার ওই হচ্ছে একটা সিকিউর পাসওয়ার্ড থাকে এবং একটা ইউনিক ইউজার নেম থাকে, যেটার মাধ্যমে আমরা অথেন্টিকেশন প্রসেসটাকে করতে পারি, আনঅথরাইজড কেউ যেন অ্যাক্সেস না করতে পারে। এবং সেই কারণে আমাদের হচ্ছে যে আমরা যেন একটা পাসওয়ার্ড দেওয়ার সময় সিকিউর পাসওয়ার্ড ইউজ করি। আদারওয়াইজ কি হয়, এখন এরকম অনেক টুলস আছে যেগুলি পাসওয়ার্ড ব্রেক করে। পাসওয়ার্ড ব্রেকিং টুলসগুলির কনসেপ্টটা কি জানো? ওরা কি করে পাসওয়ার্ড ব্রেক করে? হ্যাঁ, মানে যে 1 2 3 4 5 6 1 1 2 2 3 3 এরকম কমন মানুষ যেগুলি ইউজ করে, হ্যাঁ, সেই টাইপের ওয়ার্ডসগুলি দিয়ে একটা লিস্ট তৈরি করা থাকে। কন্টিনিউয়াস সে কি করে, ওই লিস্টের একটা একটা করে পাসওয়ার্ড সেট করতে ওখানে বসাতে থাকে এবং এন্টার দেয়, বসায় এবং এন্টার দেয়, অটোমেটিক, খুব দ্রুত। তো কোনো না কোনোটা মিলে যাওয়ার চান্স থাকে। বাট যদি আমরা পাসওয়ার্ডকে সিকিউর করতে চাই তাহলে আমাদের কি উচিত, যেমন যে একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, আমাদের লেখা থাকে না অনেক সময়, তারপরে স্মল লেটার ইউজ করি, তারপরে আমরা স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, হ্যাঁ, এটসেট্রা, এইগুলির কম্বিনেশনে যখন আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি এবং এইটার লেন্থ অ্যাট লিস্ট 8 ডিজিট প্লাস করি আর কি, তাহলে সেটা কি হয় যে ওই যে লিস্টটা ছিল ওই লিস্টটার মধ্যে মেলার সম্ভাবনা কম থাকে। এবং আমাদের কি হয়, অনেকে আমরা দেখা যাচ্ছে যে আমার নামের একটা অংশ, আমার বার্থ ডেটের অংশ, এই টাইপের কমনগুলিকে সাধারণভাবে দিয়ে থাকি। তো সেইগুলিকে আবার কি হয় যে আমাদের সিস্টেমে সাধারণভাবে ওই ইউজার নেমটা পাওয়া যায়, অনেক জায়গায় আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলিকে ইনক্লুড করে থাকি, ওইগুলি ওইখান থেকে কালেক্ট করে। তার মানে অ্যাটাকার যখন অ্যাটাক করবে তখন আমার সিস্টেমকে কন্ট্রোলে ফার্স্টে নেওয়ার আগে কি করবে, আমার সিস্টেমের যা ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন আছে ওইগুলিকে আগে কালেক্ট করবে, দেন ওইগুলি নিয়ে ওই যে বিভিন্ন অ্যালগোরিদম আছে ব্রেক করা, সেই অ্যালগোরিদমগুলির সাহায্যে এটাকে ব্রেক করার ট্রাই করবে। বাট এটা যে অলওয়েজ সাকসেস হয় এরকম কিন্তু না। বাট আমরা যদি সহজ কিছু ইউজ করি তাহলে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে এটা ব্রেক করেই ফেলা যায়। এছাড়া ব্রেকের আরো কিছু আছে, যেমন ক্র্যাক গুলিকে আমরা ইউজ করি, যেমন আমরা উইন্ডোজ বা অফিসের যে ক্র্যাক ইউজ করি, ওইখানে কি হয়, ওইখানে তো সিরিয়াল নাম্বার যেটা থাকে এটা খুব সিকিউর ভাবে ওরা করে, এবং ওইটা যে 20 ডিজিট বা 16 ডিজিটের জায়গা, ওইটা তো দেখা যাচ্ছে যে কোনোভাবে জেনারেট করা যায় না। যেমন খুব সিম্পল, আমরা মোবাইলের আগের দিনে রিচার্জ করতাম বা এখনো রিচার্জের যে কার্ডের যে নাম্বারগুলি আছে 20টা ডিজিটই, তো তুমি যতই অ্যালগোরিদম খাটায় ওইটাকে ওইরকম নাম্বার টেপো যে 4টা করে স্লট আছে, আমি দেখলাম যে 4টা নাম্বারের যোগফল 15, দ্বিতীয় 4টা নাম্বারের যোগফল 18, আমি এরকম 4টা নাম্বারকে দিয়ে 15 বসালাম, তারপর 18, আমি চেষ্টা করলাম যে কোনো অ্যালগোরিদম দিয়ে ওইটাকে ব্রেক করা যায় কিনা, দেখবা যে হয় না, কোনোভাবে হয় না। অনেকে নাকি ডিফারেন্ট নাম্বার চেঞ্জ করার পরে রিচার্জ হয়ে গেছে, এটা 1 লক্ষটাই একটা হয় ভাই, 1 লক্ষ বার ট্রাই করলে একজনের হয়, ঠিক আছে, এবং সেটাও সম্ভাবনাটাও খুব কম, অনেকে একটু চাপাবাজিও করে, ঠিক আছে, যে এই পারছি হইছে, হ্যাঁ, কেউ তো দেখতে যাচ্ছে না যে আসলেই হয়েছে কিনা। যদি বলা যে ভাই আমাকে তাহলে একটু করে দেখাও, আমি তোমাকে টাকা দেবো, কিন্তু আমাকে করে দেখাও যে আমাকে 100 টাকার একটা রিচার্জ করে দাও, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি নাও, হ্যাঁ, কিন্তু আমি দেখি তুমি পারো কিনা, দেখবা যে এটা হয় না আসলে। মানে ওইটার যে লজিক্যালি ওই নাম্বারগুলিকে জেনারেট করা হয়, এরকম জেনারেট করার জন্য বেশ কিছু ওয়েবসাইটও আছে যে আমি পাসওয়ার্ড জেনারেট করবো, তাহলে পাসওয়ার্ড জেনারেটের জন্য এরকম অপশন দিয়ে এগুলিকে করা যায়, অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে এটা গেল। আর লাস্ট ইস্যুটা ছিল হচ্ছে আমাদের গোলটা, এটা হচ্ছে নন রেপুটেশন। ensures a party cannot deny the authenticity of their signature on a document or a message they send. Digital signature provide this assurance by binding the message or the document to the sender's identity.
ডিজিটাল সিগনেচারের একটা কনসেপ্ট আছে। ডিজিটাল সিগনেচার নামটা তো আমরা শুনেছি, ডিজিটালি সাইন করা হয়, ওইটাও একটা ভ্যালু যায়। ওটা ভ্যালু ওই আমার ডকুমেন্টের সাথে আমার ডিজিটাল সিগনেচারটাকে অ্যাড করে দেই এবং হেডার বা ট্রেলারে অ্যাড হয়, কারণ যা কিছু এক্সট্রা অ্যাড হয় ডেটার সাথে ওটা তো আইদার হেডার বা ট্রেলারে অ্যাড হয়। তো মানে বিভিন্ন টেকনিক্সে ওইটা হেডারেও অ্যাড করতে পারে বা ট্রেলারেও অ্যাড করতে পারে, যেখানেই করুক ডাটার আগে বা পরে অ্যাড করা হয়। এবং ওই যে সেন্ডার পাঠাচ্ছে রিসিভারের কাছে, ওই রিসিভারেরও ওই দেখা যাচ্ছে যে এই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে আমরা যখন এনক্রিপশন কি নিয়ে করব। সিক্রেট কি আছে, পাবলিক কি আছে, প্রাইভেট কি আছে, তিন ধরনের কি হয়। তো এই কিগুলি কি হয়, যেটা যখন আমি একজন থেকে আরেকজনের কাছে পাঠাই তখন ওই কি এর মাধ্যমে ওইটাকে ওপেন করা হয় আর কি। তো কিটা সহ পাঠিয়ে দেওয়া হয়। তো এই বিষয়গুলি নিয়ে আরো ডিটেলসে জানতে চাইলে আমরা ওই যে বললাম যে আমাদের ফেসবুক থেকে আরেকটু ডিটেলসে স্টাডি করলে আমরা বুঝতে পারবো আর কি। তারপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, 2 নম্বর ইস্যু হচ্ছে থ্রেটস এন্ড ভালনারেবিলিটিস। থ্রেটস কি আসছে নেটওয়ার্কের কিন্তু সবকিছু কম্পিউটার নেটওয়ার্কের হিসাবে চিন্তা করবো। থ্রেটস এর মধ্যে আসছে মেলওয়্যার, যেটা আমরা কমনলি শুনেছি যে ম্যালিসিয়াস সফটওয়্যার ডিজাইন টু হার্ম, ক্ষতি করতে, তারপরে এক্সপ্লয়েট করতে, or otherwise compromise a computer system. Example include ভাইরাস হতে পারে, যেমন self replicating program that spread in attaching themselves into the files. যে কোনো একটা ফাইলের সাথে সে নিজেকে অ্যাটাচ করে দিচ্ছে। ছোট এই ভাইরাস ফাইলগুলি যে সবসময় অনেক বড় বড় হয় তা না, 1 কিলোবাইট বা 1 কিলোবাইটের যে ছোটও হতে পারে। ঠিক আছে, যে আমার ওই ছোট ফাইলটাকে আমি একটা মেইলের মধ্যে অ্যাটাচমেন্টের সাথে অ্যাড করে দিলাম। সেই অ্যাটাচমেন্টটা আমি যখনই ওপেন করব তখনই দেখা যাচ্ছে ওই ফাইলটা কি করছে, ওইটা একটা ব্যাচ ফাইল থাকে। ব্যাচ ফাইলগুলির প্রসেস তো আমরা জানি। ব্যাচ ফাইলগুলি কি হয়, ব্যাচ ফাইলগুলি সাধারণত একটা টেক্সট ফাইলের মতোই, বাট এক্সটেনশনটা থাকে বিএটি। তো ওইটার ভিতরে দু একটা লাইনের কমান্ড লেখা হয়, সেই কমান্ডটা সে অটোমেটিক এক্সিকিউট করে। অটোমেটিক এক্সিকিউট করে সে কি করছে যে ওইটার ভিতরে যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলিকে করে ফেলে। তো ওইটার মধ্যে যখন আমার থাকে, যেমন মানুষের হচ্ছে কম্পিউটারের মধ্যে এইটা দিয়ে কি করে, কম্পিউটারের পাসওয়ার্ড থেকে শুরু করে, মানে কি লগার নাম কি শুনেছো, কি লগারের মতো গুলি হচ্ছে কমন অ্যাটাক। মানে ভাইরাসগুলির কাজই হচ্ছে অন্যকে হাইজ্যাক করা। তো তাহলে অন্যকে হাইজ্যাক করতে গেলে কি করতে হবে, তার ইনফরমেশন গুলি নিতে হবে। হ্যাঁ, সেটা আছে। মানে বেসিক্যালি যেটা হয় যে টাকা ও আমার থেকে এইভাবে চাবে না, ও নিজেরটা নিজে নিয়ে নিবে। কিভাবে নিজে নিয়ে নিবে, দেখা যাচ্ছে যে আজকাল আমরা অনলাইন ট্রানজাকশনস করছি, আমরা অনেক সিকিউর ইনফরমেশন বা মেসেজ আদান প্রদান করে থাকি। তো এইগুলি আমি কিবোর্ডে যা টাইপ করব সব একটা টাইম পর পর মেইল আকারে তার কাছে চলে যাবে। ওই ব্যাচ ফাইলটার মধ্যে কি থাকে, ওই তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে। আর কি লগারটা এমন ভাবে ইনস্টল হয়ে যায় যে ওইটাকে কোথাও ট্রেস পাওয়া যায় না। এই যে এখানে যা যা প্রোগ্রাম রান আছে এটা আদারওয়াইজ এইখানে দেখায় কি কি প্রোগ্রাম রান আছে। অথবা যখন আমরা এই টাস্ক ম্যানেজারে আসি, টাস্ক ম্যানেজারে আসলে টাস্ক ম্যানেজার থেকে কি কি প্রসেস রানিং আছে, অল রানিং প্রসেসেস শো হিয়ার। হ্যাঁ, দেখো যে আমার কিন্তু তেমন কিছু চলছে না, বাট দিস প্রসেসেস দেখা যাচ্ছে যে এগুলি সব রানিং দেখাচ্ছে। তো এই প্রসেসের মধ্যে ওই একটা প্রসেস সে হয়ে থাকে এবং সেই প্রসেসটা এইখান থেকেও হিডেন হয়ে থাকে যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। তো ভাইরাস হচ্ছে সেলফ রিপ্লেসিং প্রোগ্রাম দ্যাট স্প্রেড বাই অ্যাটাচিং দেমসেলফ টু ফাইলস। ওয়ার্ম কাদেরকে বলছি আমরা, স্যার এই অ্যান্টিভাইরাস যারা বানায় তারা এটা কি ভাইরাস বানায়? ট্রেন করার জন্য সফটওয়্যার বানাতেই পারে। হ্যাঁ, এটা মানে ইনফরমেশন ইজ রাইট, বিকজ যারা অ্যান্টিভাইরাস তৈরি করছে তাদের কাছে বিভিন্ন রকম ভাইরাসের ইনফরমেশন থাকতে হয়। হ্যাঁ, যাতে ওই না থাকলে তো আমি যদি রোগটাকে আগে শনাক্ত না করতে পারি তাহলে তার ওষুধ কি করে তৈরি করবো, তাহলে রোগের বৈশিষ্ট্য কি সেটা আগে আমাকে জানতে হবে, দেন সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কিওর করতে হয়। তো এটা হচ্ছে নর্মাল ভাইরাসের ক্ষেত্রে। তো কম্পিউটার ভাইরাসটাও এরকম, ওইটা থেকেই নামটা আসছে।
কম্পিউটার ভাইরাস ইজ এ কম্পিউটার প্রোগ্রাম, বাট এই প্রোগ্রামটা কি করছে, আমাকে কিছু একটা হার্ম করতেছে। তো ওই হার্মটা থেকে বাঁচাচ্ছে আমাকে অ্যান্টিভাইরাস। তো সেই অ্যান্টিভাইরাসের মধ্যে যাবতীয় ভাইরাসের অ্যান্টিডোটটা দেওয়া থাকে, অথবা ওই যে ভাইরাসটা যে হার্মটা আমাকে করছে ওইটাকে স্টপ করে দেওয়ার ক্যাপাসিটি থাকে। এখন একদম নতুন কোনো ভাইরাস যদি আসে, আমাদের যে ভাইরাসগুলি কিছুদিন পর পরই আপডেট নেয় বা কখনো দিনে 2 বা 3 বার আপডেট নেয়। এটা কেন নেয়? কারণ হচ্ছে নতুন নতুন যে ভাইরাসকে কিওর করার জন্য যেই কোডসগুলি, সেই কোডগুলিকে ইনক্লুড করে নতুন আপডেটটা চলে আসে। সাধারণত সব সফটওয়্যারের আপডেটই কি, আপডেটগুলি হচ্ছে প্রিভিয়াসলি কোনো প্রবলেম সফটওয়্যারে ছিল সেটাকে ফিক্সিং করে নতুন একটা রিলিজ দেওয়া হয়, যে রিলিজের মধ্যে প্রিভিয়াস কন্টেন্ট, এখন পুরোটাকে যদি আমি নতুন করে ইনস্টল করতে চাই, আমার একটা 100 MB সফটওয়্যার, এটা নতুন আপডেট বের করলাম 101 MB, তাহলে আমাকে পুরো 101 MB যেন ইনস্টল না করে শুধু ওই 1 MB কে অ্যাড করে দিলে যাতে কাজ করে, সেই বিষয়টা আমাদের ইউজারদের সুবিধার জন্য করা হয়ে থাকে। এবং প্রথম যে 100 MB ছিল ওইটাকেও এমনভাবে করা হয় যাতে পরবর্তী অংশটুকুকে ওইটার সাথে ইজিলি ইন্টিগ্রেট করতে পারে, মানে ওটার সাথে সংযুক্ত হতে পারে আর কি। তাহলে দেখি যে আমরা বেশ কয়েক রকম থ্রেডের কথা যেখানে বলা হচ্ছে, যে যেগুলির মধ্যে মেলওয়্যার ক্যাটাগরিতে পড়ে। ফার্স্ট মেইন থিং হচ্ছে দ্য থ্রেডের মধ্যে মেলওয়্যার ক্যাটাগরিতে যেগুলি পড়ে তার মধ্যে হচ্ছে ভাইরাস আছে, ওয়ার্মস, ট্রোজানস, র্যানসামওয়্যার এবং স্পাইওয়্যার, এইগুলি হচ্ছে আমাদের থ্রেড। তাহলে আমরা সেকেন্ডটা হচ্ছে ওয়ার্মটাকে কি দেখেন, যে ওয়ার্মটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন মেলওয়্যার that replicate itself to spread to other computer. বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে। এবং স্প্রেড করবে একটা থেকে নেটওয়ার্কের মধ্যে, সে যে এক জায়গায় থাকবে তা না। মনে করেন আপনি একটা মেইলে ক্লিক করেছেন, করে আপনার কম্পিউটার ভাইরাস ইনফেক্টেড হয়েছে, এবার সেই ভাইরাসটা এবং সেই ওয়ার্মটা সে নিজের জায়গায় বসে থাকবে না, সে যে পোকার মতন কিলবিল করতে করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে অন্য গুলিতেও যাবে, মানে ছোঁয়াচে রোগের মতন যেটাকে বলতে পারেন আর কি। তো সেটার সাথে তুলনা করতে পারি আমরা। তারপর কিন্তু হচ্ছে ট্রোজান। ট্রোজানটা হচ্ছে যে ম্যালিসিয়াস কোড দ্যাট অ্যাপিয়ার্স এ লেজিটিমেট বাট পারফর্ম হার্মফুল অ্যাকশনস when executed. হ্যাঁ, সেটার সাথে আমার ইনজেক্ট করে দেয়। তারপরে র্যানসামওয়্যারটাকে বলছে এনক্রিপ্ট দ্য ভিকটিমস ডেটা এন্ড ডিমান্ড পেমেন্ট ফর দ্য ডিক্রিপশন কি। আপনার ডেটাকেই এনক্রিপ্ট করে দেবে আপনাকে, এবং ওইটাকে ঠিক করার জন্য আপনার কাছে টাকা চাইবে, যে আপনার ইউজফুল ডেটা এইটাকে ডিক্রিপ্ট করতে গেলে, মানে এনক্রিপশন যেইভাবে ওয়েতে করা হয়, ডিক্রিপ্টটা তার ঠিক অপোজিট ওয়েতেই করতে হয়, না হলে কিন্তু হয় না। এন্ড আপনার এনক্রিপশন ওয়েতে আমি কিন্তু ডিক্রিপশন করতে পারবো না। তাহলে যেই এনক্রিপশনের যে অ্যালগরিদম, ওইটাকে রিভার্স করে ডিক্রিপশন করা হয়। তো এইটা হচ্ছে ভিকটিমের কাছে ই করে আর কি, ভিকটিমের ডেটাটাকে এনক্রিপ্ট করে দেয় এবং ডিক্রিপশন কি এর জন্য সব ফাইলের সেম এক্সটেনশন হয়ে গেছে, ডিক্রিপ্ট করা এনক্রিপ্ট করা গেছে, তো মেইল পাঠাই দিয়েছে যে টাকা দিতে হবে যদি আপনার জরুরি ফাইল। এখন আপনার যদি ওই ফাইলগুলি দেখা যাচ্ছে যে জরুরি ফাইল হয়, তাহলে আপনি ওইটাতে রেসপন্স করবেন। এখন আপনার দেখা যাচ্ছে যে এমন একটা কম্পিউটার অ্যাটাক করছে যে এখানে আমার ওই ফাইলগুলি গেলে আমার কিছু যায় আসে না, খুব বেশি ইউজফুল ফাইল ছিল না, তো সেক্ষেত্রে আমি ওইটা করলাম না। এখন ওরা কি করে যে 100 জনকে অ্যাটাক করলো, ধরেই নেয় যে এখান থেকে 2-4 জন আমি পাবো, বাকিদের থেকে রেসপন্স পাবো না। তো সেই 2-4 জনই তাদের জন্য আনা। মার্কেটিং পলিসি, মার্কেট কি হয়, যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা মার্কেটিং করি, মার্কেটের ম্যাস পিপুলের জন্যই আমরা এটাকে করি, কিন্তু টার্গেট পিপুলটাকে তো ফাইন্ড আউট, আগে টার্গেট পিপুল তো ফাইন্ড আউট করি আমরা একটা বেসিক, যখন টার্গেট পিপুল ফাইন্ড আউট করার পরেও সব টার্গেট পিপুলও কিন্তু আমার প্রোডাক্টকে ইউজ করবে না। আর লাস্ট হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যারটাকে বলছি যে যেটা সিক্রেটলি কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট এ ইউজার উইদাউট দেয়ার নলেজ। আপনাকে ওই যে যেমন বললাম যে কি লগার হচ্ছে, এটা যে আপনাকে না জানিয়েই, আপনার নলেজে থাকবে না দিয়ে, বাট আপনার সব ইনফরমেশন কালেক্ট করবে, লাইক আপনি কোথায় পাসওয়ার্ড টাইপ করছেন, আপনি যে আদান প্রদান করছেন, লেনদেন করছেন, সেই লেনদেনের ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার কার্ডের নাম্বার, আপনার সিভিভি নাম্বার,
ঠিক আছে, ইভেন আপনার পিন নাম্বার, ফ্রন্ট ক্যামেরা দিয়ে সব দেখতে পারে, ওই ইসরায়েলিরা এরকম করে। হ্যাঁ, আপনার ক্যামেরা দিকেই করবে, কিন্তু ক্যামেরা কি হয় যে ফ্রন্ট ক্যামেরা দিলে কিন্তু ক্যামেরার লাইটটা জ্বলে ওঠে, ওই লাইটটাকেও বন্ধ করে রাখে। ঠিক আছে, ওইটাও বন্ধ করে, আপনি যখন নরমালি যখন ক্যামেরা ওপেন করবেন ক্যামেরার সাথে লাইটটা জ্বলে উঠবে যাতে আপনি বুঝেন যে ক্যামেরা ইজ অ্যাক্টিভ। কিন্তু ওই লাইটটা কিন্তু বন্ধ করা রয়ে আছে। লাইট তো একটা আলাদা একটা ডিভাইস, ক্যামেরা একটা ডিভাইস, লাইটটা একটু পাশে থাকে, ওইটা একটা আরেকটা ডিভাইস। তাহলে ওই ডিভাইসটাকে আমি স্টপ রেখে এই ডিভাইসটাকে শুধু চালু রাখবো, সেইভাবে করতে পারি। এই যে 5 রকমের মেইলওয়্যার হতে পারে। আর হচ্ছে ফিশিং এর মধ্যে আসছে, ফিশিংটা কি দেখেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক when attackers send fraudulent message often via email designed to trick a recipient to revealing sensitive information such as password or credit card number. And phishing email often mimic legitimate instruction like banks or online service. এই জন্য ফিশিংটাকে রোধ করার জন্য ফিশিং ফিল্টার পাওয়া যায়, বিভিন্ন রকম ফিশিং ফিল্টার পাওয়া যায়, যে ফিশিং ফিল্টারগুলি আমাদেরকে ওই ফিশিং অ্যাটাক থেকে হচ্ছে আমাদেরকে সেভ করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হাইস্ট্রি হলো বাংলাদেশে হলো, এটা সেম ভাবে হয়েছে। একটা ইমেল পাঠাচ্ছিল ওই জবের জন্য, সেটা প্রিন্ট আউট করতে গিয়ে প্রিন্টার ইউজ করার কারণে ফুল সিস্টেম হ্যাক করে অনেক মানে ওইটা মেইলটাকে যখন ওপেন করছে তখনই স্প্রেড হয়ে গেছে নাকি? না, প্রিন্টারের সাথে সম্পর্ক কি? প্রিন্টার ইউজ করার কারণে এরকম খবরটা শুনছিলাম, তো টেকনিক্যালি যায় না, প্রিন্টারটা ইউজ করার কারণে এই স্প্রেড করতে পারছে। আমাদের বাংলাদেশ হয়েছে আর ব্যাংক হাইস্ট্রি সবচেয়ে বড় হাইস্ট। আসলে এই হ্যাকিং কাজের জন্য আমরা মনে করি যে হ্যাকিং খুব সহজে সহজ একটা বিষয় আমরা শিখে যাবো। হ্যাকিং বিষয় একটু সহজ, কিন্তু তার আগে আপনাকে বেসিক নলেজ থাকতে হবে। কিসের উপর বেসিক নলেজ থাকতে হবে? ফার্স্ট হচ্ছে আপনাকে কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকতে হবে, হাউ কম্পিউটার ওয়ার্কস। সেকেন্ড, আপনাকে বেসিক নলেজ থাকতে হবে হাউ অপারেটিং সিস্টেম অপারেটস দ্য সিস্টেম বা দ্য মেশিন। থার্ড, আপনাকে থাকতে হবে লিনাক্সের উপরে, লিনাক্স কোর কিভাবে কাজ করে সেটার উপরে থাকতে হবে, কারণ মোস্ট অফ দ্য হ্যাকিং ইজ অপারেটেড ইউজিং লিনাক্স অপারেটিং সিস্টেম। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু বহু কাজ করা যায়। আপনারা যখন কালি লিনাক্স ইউজ করে দেখবেন, কালির মধ্যে কিন্তু হ্যাকিং অনেক টুলস ইনস্টল করে দেওয়া থাকে। তো ওই হ্যাকিং টুলস দিয়ে আমরা বসে গেলাম আর হ্যাকিং করা শুরু করে দিলাম, ব্যাপারটা এরকম না। আমাকে আগে বেসিক কনসেপ্টগুলি অ্যাটলিস্ট 3টা বিষয় বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হয়, তাহলে ওই যে বললাম যে আমাদের হচ্ছে কম্পিউটার বেসিক্স জানতে হবে, লিনাক্স বেসিক্স জানতে হবে, দেন হচ্ছে হ্যাকিং এর বেসিক্স জানতে হবে, দেন আমরা হ্যাকিং করতে পারবো আর কি। এরপর হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই ধরনের অ্যাটাক কি হচ্ছে? দ্য অ্যাটাকার সিক্রেটলি ইন্টারসেপ্ট অ্যান্ড পসিবলি অল্টার দ্য কমিউনিকেশন বিটুইন টু পার্টিস who believe they are directly communicating with each other. দুটো পার্টি মনে করছেন আমি আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করছি, বাট মাঝখানে ও আছে। সো দিস ইজ দ্য ম্যান ইন দ্য মিডল। ফর এক্সাম্পল, ইন এ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক on HTTPS connection, যে HTTPS মানে ওয়েবসাইটে, the attacker could decrypt, read, modify and re-encrypt the traffic without the user or the website noticing. ইউজার বা ওয়েবসাইটকে নোটিস না করেই এই কাজগুলি করতে পারে। ওয়েবসাইটেও কতজন হিট করলো এইগুলো কিন্তু লগ থাকে, যে আজকে আমার ওয়েবসাইটে কতজন হিট করেছে, কোন আইপি থেকে হিট করেছে এবং টোটাল এই যাবৎকালে কতজন হিট করছে, সেগুলি আপনারা চাইলে ওয়েবসাইটের নিচে কাউন্টার আকারেও বসানো যায়। বাট ওইটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যখন সি প্যানেল আছে, সি প্যানেলের নাম কি শুনেছেন? হ্যাঁ, সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেলটা হচ্ছে ফর দ্য ওয়েবসাইট, মানে যখন আমরা ডোমেন নিব, ডোমেনের এগেইনস্টে আমাদেরকে একটা সি প্যানেল দেওয়া হয়, যেখান থেকে আমরা ওই ডোমেনটাকে কন্ট্রোল করবো। দ্যাট মিনস আমাদের ওয়েবসাইটে ডোমেনটাকে কন্ট্রোল করবো। তো মিডল ম্যানটা হচ্ছে এরকম যে আমরা যখন মনে করি যে আমরা ডিরেক্টলি কমিউনিকেট করছি, পিপল হতে পারে বা ডিভাইস হতে পারে, বাট মাঝখানে মিডলে কোনো একটা থেকে যায়, অ্যাটাকার থেকে যায়, যে মাঝখান থেকে কি করছে আমাদের ওই জিনিসগুলিকে
সে কালেক্ট করে নিচ্ছে। যেমন হচ্ছে বলতেছে যে এটা কি করবে, অ্যাটাকার কুড ডিক্রিপ্ট, রিড, মডিফাই অ্যান্ড রি-এনক্রিপ্ট দ্য ট্রাফিক। এই কাজগুলি সে মাঝখান থেকে করতে পারে। তারপরে ডেনিয়াল অফ সার্ভিস বা ডিওএস এবং ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস বা ডিডিওএস। দেখেন যে অ্যাটাকার that overwhelm a network service or website with a flood of traffic, মানে ফ্লাড অফ ট্রাফিক মানে ওই যে ট্রাফিকে বন্যা হয়ে যায়, যে মানে শত শত রিকোয়েস্ট একসাথে আসতেই থাকছে, বন্যার মতো আসতে থাকছে। পানি যেমন মানে ফ্লাড এই সেন্সে এখানে বলা হয়েছে যে বন্যার সময় যেমন পানি স্রোতের বেগে আসছে, সেরকম ওই আপনার ডেটা ফ্লোটাও স্রোতের বেগে ওইটার দিকেই যাচ্ছে, ওই ওয়েবসাইটটার দিকেই যাচ্ছে। And flood of traffic and rendering it unusable. And DDoS attacks are more powerful because they use multiple compromised system. একটু আগে বলছিলাম যে DOS হচ্ছে সিঙ্গেল সিস্টেম থেকে অ্যাটাকটা করা হয়, আর DDoS হচ্ছে ডিস্ট্রিবিউটেড, সো মাল্টিপল ডিভাইস মাল্টিপল প্লেস থেকে করে। তো আপনারা জানেন যে হ্যাকাররা এক জায়গায় বসে বিভিন্ন, আমরাই তো পারি VPN এর মাধ্যমে বিভিন্ন লোকেশনের আইপি থেকে, আমি এখানে আছি বাট আমি দেখাচ্ছি যে আমি নেট ইউজ করছি ইউএস থেকে। তো এই যে ডিফারেন্ট আইপি ইউজ করে, ডিফারেন্ট আইপি ইউজ করে, ওদের গ্রুপ থাকে যে ডিস্ট্রিবিউটেড করতে হয়, ওদের গ্রুপ থাকে হ্যাকার গ্রুপ যে এইভাবে অ্যাটাক করে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাকাররা ওই যে বললাম না একটা কমিউনিটি থাকে, কমিউনিটি থেকে সবাই যেমন কমিউনিটি, এই যে আপনাদের স্টুডেন্ট কমিউনিটি, দেখেন যে কোথায় আমরা ছিলাম আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, সেখান থেকে আমরা সব ইউনিভার্সিটি কমিউনিটি হয়ে গেল। তো ওই রকম প্রত্যেকটা সেম প্রফেশনের মানুষদের আলাদা আলাদা কমিউনিটি থাকে, সেই কমিউনিটিতে দেন তারা হচ্ছে, এবং সবারই বেনিফিট থাকে, যে ওখান থেকে যে বেনিফিটটা হবে আমরা হচ্ছে ডিভাইড করে নিব আর কি। অনেক ফেসবুক পেজ থেকে বলা যায় না যে সবাই রিপোর্ট মারো সার্ভারে ভিডিও সেট আপ। আচ্ছা, দেখেন যে তারপরে বলছেন DDoS attack are more powerful because they are multiple compromised system open part of a botnet, bot মানে হচ্ছে রোবট, and to generate traffic, মানে রোবটিক ওয়েতেও অটোমেটিক্যালি করতে থাকে, মানে সফটওয়্যার মাধ্যমে যে আমাকে বারবার কমান্ড দিচ্ছি এরকম না, ওই প্রসেস চালু করে দিলাম, ওই প্রসেসের মাধ্যমে অটোমেটিক হতে পারে, অটোমেটিক চলতেই থাকে। SQL ইনজেকশন, এটা হচ্ছে যে an attack that involves inserting malicious SQL queries into input field। SQL কে আমরা অপারেট করার জন্য কোয়ারি লিখি, তাই না? SQL হচ্ছে ডেটাবেজে আমরা যে কমান্ড, ওই কমান্ডটাকে কোয়ারি বলা হয়। তো এই কোয়ারিটাকে SQL-টাকে ইনজেক্ট করে দেওয়া হয়, মানে হচ্ছে ওটার ভিতরে ইন করে দেওয়া হয়, কোনোভাবে নেটওয়ার্কের ভিতরে ইন করিয়ে দেওয়া হয়। To manipulate the database, for instance, an attacker might input a string designed by bypass authentication checks or retrieve sensitive information from the database। মানে ডেটাবেসের মধ্যে তো সব ইনফরমেশনগুলি থাকে, ধরেন কোন একটা কোম্পানির যাবতীয় কিছু ইনফরমেশন সে তো ডেটাবেসে হতে পারে, তাদের পার্সোনাল ইনফরমেশন হতে পারে, তাদের স্টক ইনফরমেশন হতে পারে, তাদের অ্যাকাউন্ট ইনফরমেশন, সবকিছুতে একটা ডেটাবেস মেনটেন করা হয়। তো ওই ডেটাবেসের মধ্যে SQL ইনজেক্ট করে দিলে যে একটা লাইন ইনজেক্ট হয়ে গেল, যে লাইনটা কি করছে, ওই আপনার রিপোর্ট জেনারেট করে সেই রিপোর্টটা থ্রু কানেকশন পাঠিয়ে দিচ্ছে, যেহেতু নেটওয়ার্কের মধ্যে আছে তো আদান প্রদান তো হতেই পারে। নতুন যা যা এন্ট্রি হচ্ছে দিন শেষে ওইটা আপনাকে কোয়ারিটা রান করবে, এবং সেই কোয়ারিটার মাধ্যমে আমার কাছে ইনফরমেশনগুলিকে চলে আসবে সবকিছু। আর আমরা থ্রেডসের মধ্যে আলোচনা করছিলাম, থ্রেডসের মধ্যে লাস্ট হচ্ছে জিরো ডে এক্সপ্লয়েট। These are the attacks that occur on the same day a vulnerability is discovered before the software vendor has released a patch. And zero-day exploits are particularly dangerous because there are no defense available at the time of the attack. মানে একদম ফার্স্ট ডেতে অ্যাটাক করে, জিরো ডে জিরো, মানে ডে 1 বয়স হয়নি এখনো, সেই সাথে সাথে, হ্যাঁ, কারণ ওইটার এখনো আপনার যে
মানে একদম ফার্স্টেই শুরুতেই অ্যাটাক করা। এবং আমরা তো অনেক সময় যে আমরা জানি যে অনেক সময় কে কবে কি রিলিজ করতে যাচ্ছে, কোন ভার্সন কবে আসতে যাচ্ছে, এগুলো তো আমরা জানি। ওই ফার্স্ট ডেতেই অ্যাটাক করে। তো এই টাইপের কিছু থ্রেডস আছে। এবং 2 নম্বর পয়েন্টে এটা ছিল আমাদের, আমরা মোট 14টা পয়েন্ট নিয়ে আলোচনা করব নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে। এর মধ্যে ফার্স্টে ওই যে ইন্ট্রোডাকশন একটা পার্ট ছিল, যেখানে আমরা গোলস গুলি দেখছিলাম, নেটওয়ার্ক সিকিউরিটি গোলস গুলি কি। সেকেন্ড 2 নম্বর পয়েন্টে আমরা থ্রেডস, এই যে দেখেন 2 নম্বর পয়েন্টটা ছিল থ্রেডস এন্ড ভালনারেবিলিটিস, যার মধ্যে থ্রেডস গুলি আমরা দেখলাম। কিছু ভালনারেবিলিটিস আছে, সেখানে ভালনারেবিলিটিসের মধ্যে বলছে যে সফটওয়্যার বাগ আছে, যে কোডিং এরর অর ফ্লস ইন সফটওয়্যার that can be exploited by attacker. For example, a buffer overflow vulnerability occurs when a program writes more data to a buffer than it could hold, potentially allowing a attacker to execute arbitrary code. হ্যাঁ, তারপর হচ্ছে unpatched system that have not been updated with the latest security patches are vulnerable to know the exploit. মানে লেটেস্ট এই জন্য আমাদেরকে বলা হয় না যে আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমগুলিকে আপডেট করেন, অ্যান্টিভাইরাস বা ডিফেন্ডার যা ইউজ করা হয় সেইগুলিকে রেগুলারলি আপডেট করতে বলা হয়। তো এই আপডেট করা না থাকলে সেটাকে আনপ্যাচড সিস্টেমের মধ্যে ধরা হচ্ছে, এবং সেই আপডেটেডগুলিকে আমাদের ইজিলি হচ্ছে ভালনারেবিলিটির শিকার হতে পারে আর কি। Regularly updating software or firmware is a crucial for closing security gap. Security gap গুলিকে দূর করার জন্য একটা ক্রুশিয়াল হচ্ছে যে আমাদেরকে সফটওয়্যারগুলিকে রেগুলারলি আপডেট করা। Weak password, easily guessable or short password are a common vulnerability. Attacker can use brute force or dictionary attack to crack weak password. Misconfiguration, incorrectly configured system or service can open up vulnerabilities. For example, leaving default setting unchanged, such as a default admin password. যে অনেক সময় আমরা ডিফল্ট পাসওয়ার্ড আছে ওটাকেই রেখে দিই, বা ডিফল্ট যে সেটিং ছিল সেগুলিকেই আমরা রেখে দিচ্ছি, সেটিং এর মধ্যে চেঞ্জ করিনি। সেই ক্ষেত্রে এটা আমাদের অ্যাটাকারদের জন্য ইজিয়ার হয়ে যায়। ক্যান মেক দ্য সিস্টেম ইজি টার্গেট ফর দ্য অ্যাটাকার্স। হ্যাঁ, ওটা তো করাই যায়, কিন্তু তার অ্যাডমিন পাসওয়ার্ড করার আগে আপনি তো ওয়াইফাই কানেক্ট হতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডের ওয়াইফাই কানেক্ট হয়ে দেন আপনি অ্যাডমিনে ঢুকতে পারবেন। আদারওয়াইজ আপনি মনে করেন যে আপনি ওয়াইফাই, আমার ওয়াইফাইটা আপনি ক্র্যাক করবেন, তাহলে আমাকে আমার রাউটারের সাথে আপনাকে ডিরেক্ট কেবল কানেক্ট হতে হবে, আদারওয়াইজ আমার ওয়াইফাই কানেক্ট হতে হবে। এখন আপনি তো আমি ওয়াইফাই পাসওয়ার্ড নেই, তাহলে আপনি কিভাবে কানেক্ট হবেন? না না, আমি বুঝতে পেরেছি, সেটা বুঝতে পারছি। একবার যখন আমি কানেক্ট হচ্ছি, দেন আমি তো নেটওয়ার্কের একটা পার্ট, দেন আমি তো এখানে অ্যাক্সেস করতেই পারি ডিফল্ট। হ্যাঁ, সেটাই আমরা হোম রাউটারে সাধারণভাবে ওইগুলিকে চেঞ্জ করি না, বা আমরা অনেকে পারিও না। ঠিক আছে, সেই কারণে এই সুযোগটা নেওয়া হয়। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি থেকে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। আমাদের আপনারা আসেন আরো সবাই, বেশ কিছু পয়েন্টস এখানে আছে সিকিউরিটি ইস্যু নিয়ে। আমি নোটটা আপলোডকে করে দিব, এবং আপনাদের সাথে হচ্ছে বই, হ্যাঁ, ওই নোট এবং বুকটাকেও আপলোড করে দেব। বুকটা তো আসলে আপলোড করা বলতে আপনাদের কাছে দেইনি নাকি? ঠিক আছে, নিচে দিয়ে চেক করছি। প্লাস এই ক্লাস নোটটার মধ্যে আমি পরবর্তীতে কয়েকটা কোশ্চেন এবং সাথে এই যে আলোচনাগুলি প্রিভিয়াসলি আছে, এখানে যে 14টা পয়েন্ট নিয়ে আলোচনা আছে, এই 14টা পয়েন্টের উপরে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং তার অ্যান্সারে আপনারা কি লিখবেন সেটাকেও আবার এখানে দেওয়া আছে। সো 10টা এক্সাম্পল কোশ্চেন উইথ অ্যান্সার এই ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে, যে বিষয়গুলি আপনি আগের যে 14টা পয়েন্ট আছে এই পয়েন্টগুলিকে পড়লেই ওইখান থেকে অ্যান্সার করতে পারবেন। বাট একটা পয়েন্টের অ্যান্সার করার, মানে একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য যে একটা পয়েন্টের পুরোটাই লিখতে হবে এরকম না, যতটুকুকে আমাদের কাছে চাওয়া হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে অ্যান্সার করবো আর কি। ক্যামেরাকে স্টপ করুন।